আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় প্রশাসনে কোনো সমস্যা হবে না, দেশের স্বার্থেই এমন সিদ্ধান্ত, বলছেন উপদেষ্টা ও সচিবরা। কারিগরি ত্রুটিতে আগারগাঁও মতিঝিল রুটের সকাল থেকে বন্ধ মেট্রো রেল, অসহনীয় যানজটে ভোগান্তি নগরবাসীর। এবং রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি নারী ঘটিত বিরোধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচের রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী মাঠে রয়েছে। তাছাড়া অন্যান্য বাহিনীতে আমাদের জনবল কম, সে কারণেই সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ অন্যান্যরা। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনীকে আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এতে প্রশাসনের সাথে বিরোধ হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। সরকার চাইলে যে কোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ, আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছিল। এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এর আগে মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা দেওয়া হয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। ফৌজদারি কার্যবিধির 1898-12-1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হলো। রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব জেতু প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। ফলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার ও সাজা দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই সাথে বেআইনিভাবে কেউ রাস্তা দখল করে সভা সমাবেশ করলেও তাও ছত্রভঙ্গ করার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 43 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এটি 2024-25 অর্থ বছরের দ্বিতীয় সভা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেকে 5টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করার কথা জানিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পগুলো হচ্ছে ফরিদপুর ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ, বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের আওতায় মহিলাদের ক্ষমতায়ন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। এছাড়াও কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রথমবারের মতো সংশোধিত লাঙ্গল বন্ধ
মহা অষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে বলেও জানিয়েছে পরিকল্পনা কমিশন। কারিগরি ত্রুটির কারণে সকাল থেকে বন্ধ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল। কারিগরি সমস্যা দ্রুত কাটাতে কাজ করছে সংস্থাটি। তবে মেট্রো বন্ধ থাকায় বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা। সড়কে বেড়েছে যানজট, আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নগর জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মেট্রো রেল। তাই অল্প সময়ের জন্য মেট্রো বন্ধ থাকলেই এর প্রভাব ছড়িয়ে পড়ে রাজধানীতে। মেট্রোর ফার্মগেট স্টেশনে লাইন ট্র্যাকের সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল 10:15টায় বন্ধ হয়ে যায় মেট্রো। দ্রুত লাইন ঠিক করতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে মেট্রো বন্ধের বিষয়টি না জেনে অনেকেই স্টেশনে এসেও ফেরত গেছেন। এইচএসসি ক্যান্ডিডেট তো মানে এইচএসসি 25 ব্যাচ, তো ক্রুশাল একটা টাইম চলছে। এখন যদি এইভাবে মেট্রো বন্ধ থাকে তাহলে আমাদের জন্য অনেক অসুবিধা। বাসে যদি এখন যে রাস্তা জ্যাম, তাতে তো দেখা যাবে 1 ঘন্টা, আর এটাতে গেলে তো আমি 10 মিনিটে চলে যেতে পারতাম। 9:40 বন্ধ হয়েছে এবং কখন চালু হবে এটার মেসেজ আমাদেরকে এখনো জানায় না। মেট্রো বন্ধ থাকার প্রভাব ছড়িয়ে পড়েছে নিচের ব্যস্ত সড়কে। এই গরমে প্রচণ্ড যানজটের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। এখান থেকে যাইতে আনুমানিক 40 মিনিট তো লাগবেই বাইতুল মোকরম যেতে। মেট্রোতে গেলে আপনি সর্বোচ্চ 3 মিনিট 4 মিনিট লাগবে। যাওয়া আসার জন্য আমাদের একটা ইজি অপশন ছিল মেট্রো। এখন আমাদেরকে বাসে যেতে হবে, কিন্তু বাসে অনেক সময় লাগে। কারণ মেট্রো রেল চালু না থাকার কারণে যানজটটা আজকে বেশি দেখা যাচ্ছে। মেট্রোর কারিগরি ত্রুটি কখন ঠিক হবে সে বিষয়ে নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। তবে ঠিক হবার সাথে সাথেই চলাচল শুরুর কথা জানিয়েছেন কর্মকর্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে সাদাত হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুর 3 রাস্তার মোড় এলাকার গ্রিনভিউ হাউজিং এর সড়কে হাঁটছিলেন সাদাত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে সাদাতকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারী ঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে। নিহত হওয়ার প্রেক্ষিতে যে স্থবিরতা আসছিল, পুলিশের মাঝখানে যে একটা গ্রিন ভ্যালি হাউজিং, এইটার মুখে ছেলেটাকে ধাওয়া করে কোপায়। সে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারপরে আসলে রক্তক্ষরণে সে মারা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রেম ঘটিত কিছু একটা হতে পারে। তো আমরা সব দিকেই বিবেচনা রেখে তদন্ত আগায় নিচ্ছি। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ অনেকটাই স্বাভাবিক আশুলিয়া শিল্পাঞ্চল। সকালেই খুলেছে সব পোশাক কারখানা। দল বেঁধে শ্রমিকদের কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে। উৎপাদন কার্যক্রমে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য কারখানা কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা টহল দিচ্ছে। এদিকে পোশাক কারখানাগুলোর সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারা বসিয়েছে সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আগামী 3 কর্মদিবসের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা সহ 2 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে সোমবার পর্যন্ত সকল ধরনের কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বেশ কদিন ধরে নিজেদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে সারা দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা ও মহাখালীতে শিক্ষার্থীদের জন্য আলাদা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তারা। এসব দাবিতে গত 2 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বাংলাদেশের সবকিছুর কলেজ হচ্ছে, সবকিছুর ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারের একটা ফিজিওথেরাপি কলেজ নেই। 2009 সালে 10 জুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মহাখালীতে।
তারপরে 15টি বছর অতিবাহিত হয়েছে, আজ পর্যন্ত আমাদের কোনো ফিজিওথেরাপি কলেজের কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি। দাবি পূরণে বিভিন্ন সময় মৌখিক আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেননি বলেও জানান আন্দোলনকারীরা। আজকেও তারা আমাদের 2 দাবি না মানে তাহলে হতে পারে যে আমরা হচ্ছে এই জিনিসটাকে আরো বড় করে করব, আমরা হতে পারে যে আমরা রাস্তায় নামবো। 1980 সালের পর থেকে সরকারি কোনো হাসপাতালে কোনো প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই, এই দাবি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি বাস্তবায়নের দাবিতে আমরা এসেছিলাম। এই আন্দোলনে আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি, আমরা সারাক্ষণ আমাদের শিক্ষার্থীদের পাশে আছি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় বৈঠকের পর আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসা ক্ষেত্রে সেবা এবং শিক্ষার যে একটা বাস্তব রূপ যাতে আসে বাংলাদেশে, সেটার জন্য স্যার কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ফিজিওথেরাপিস্ট পদে কোনো ফিজিওথেরাপিস্ট কর্মরত নেই, আমরা সেখানে নিয়োগ এবং প্রত্যেকটা জেলা থেকে উপজেলা পদ থেকে টারশিয়ারি হাসপাতালেও ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি তুলেছি। যদি সোমবারের মধ্যে এই জিনিসটা না হয় তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ডিসিশন, যেটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা মঙ্গলবার দিন আবার এই অফিসে আসব, আমরা আবার আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখব। শিক্ষার্থীদের যৌক্তিক এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষকরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্ভুক্তি সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। অর্পিত দায়িত্ব পালন করে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত রক্তে ভেজা গণ অভ্যুত্থান ও গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রামের পটভূমি তৈরি করেছে সবাই এর কৃতিত্বের দাবিদার। বিজয়ের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার এসছে, তারা সংস্কার করতে চায়, আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারা পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খালি এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে। আধুনিক বাদ্যযন্ত্রের দখলে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে একতারা দোতারার মতো আদি বাদ্যযন্ত্র। হারিয়ে যাচ্ছে বাউল গান। গানকে ধরে রাখতে বাবার পুরনো পেশা দোতারা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন যশোরের বাউল শিল্পী মকবুল হোসেন। যদিও অর্থের অভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বাঁচে কেমনে মেঘে বরিশান বিনি। যশোরের ভেকুটিয়া গ্রামের তেঁতুলতলার বাসিন্দা বাউল শিল্পী মকবুল হোসেন। বাউল গানের প্রতি অদম্য নেশা তাকে এতটাই পেয়ে বসেছিল যে বাউল সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বাউল গানের পাশাপাশি বাবার কাছ থেকে দোতারা তৈরি করাটাও রপ্ত করেছিলেন মকবুল। এক একটি দোতারা তৈরি করতে সময় লাগে 15 দিন, খরচ পড়ে প্রায় 10,000 টাকা, আর মানভেদে বিক্রি হয় 12 থেকে 15,000 টাকায়। মকবুল হোসেন এখানে দোতারাগুলো মান ভালো, তাই সেখানে অর্ডার দিয়েছি, আমি একটা দোতারা নিতে এসেছি। এই দোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেল দেয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে বাসায় এসে নিয়ে যায়। বর্তমানে আর্থিক অনটনের কারণে তিনি একাই দোতারা তৈরি করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন তিনি ও তার মেয়ে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাকে যদি অর্থনৈতিকভাবে একটু সহায়তা করতে পারতেন এবং এই ব্যবসাটাকে যদি বাণিজ্যিকভাবে বিক্রয়ের ব্যবস্থা করতে পারতেন তাহলে আমার এই ব্যবসাটাকে আমি আরো প্রসারিত করতে পারতাম। আর্থিক সহায়তা পাওয়া গেলে বাউল মকবুলের তৈরি দোতারা দেশের চাহিদা মিটিয়ে বেশি পরিমাণে বিদেশেও রপ্তানি করা যেত, এমনটাই মত স্থানীয়দের। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর না জানি
এবারে পার্টেক্স খেলার খবর। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘরের মাঠে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশের নারীরা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই স্বপ্ন ভেঙে যায় জ্যোতি রাবেয়াদের। বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্টুটগার্টকে 3-1 গোলে হারিয়েছে তারা। এছাড়া অন্য ম্যাচে এসি মিলানকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। আর দিনামো জাগ্রেবের বিপক্ষে 9-2 গোলে জিতেছে বায়ার্ন মিউনিক। এস এম আশরাফের রিপোর্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিরোধের দেয়াল গড়ে তুললেন থিবো কুর্তোয়া, আর তাই 25 মিনিটের মধ্যে অন্তত 2 গোলের লিড নেওয়ার সুযোগ পেল, তাতে ব্যর্থ স্টুটগার্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে কার্লো আনচেলত্তির দল প্রথম মিনিটেই গোল উৎসবে মাতলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই গোল পেলেন ফ্রান্স তারকা। ডেনিস উনধাব 68 মিনিটে সমতায় ফেরালে জার্মান শিবির নড়ে চড়ে বসে 82 মিনিট পর্যন্ত ম্যাচ 1-1 সমতায়। 83 মিনিটে রুদিগারের গোলে এগিয়ে যায় লা ব্লাঙ্কোরা। আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের রেকর্ড করে দলকে জেতান এন্ড্রিক। আরেক ম্যাচে দুই জায়ান্টের লড়াইয়ে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে 3 মিনিটেই দলকে এগিয়ে নেন এসি মিলানের পুলিসিচ, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ইব্রাহিম কোনাতে সমতায় ফেরান 23 মিনিটে। ভ্যানডাইকের গোলে প্রথমার্ধে স্লটের দল এগিয়ে যায় 2-1। এরপর ডোমিনিক সবুজলাইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। দিনামো জাগ্রেবকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিক। 9 গোলের মধ্যে 4টি পেয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। তাতে স্বদেশী ওয়েন রুনির 30 গোলের রেকর্ড ভেঙে টুর্নামেন্টে সর্বোচ্চ 33 গোলের মালিক এখন এই স্ট্রাইকার। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় প্রশাসনে কোনো সমস্যা হবে না, দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত বলছেন উপদেষ্টা ও সচিবরা। কারিগরি ত্রুটিতে আগারগাঁও মতিঝিল রুটে সকাল থেকে বন্ধ মেট্রো রেল, অসহনীয় যানজটে ভোগান্তি নগরবাসীর। এবং রাজধানী মোহাম্মদপুরে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি নারী ঘটিত বিরোধ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।